Welcome back to our virtual class. Today we are going to discuss paragraphs which are related to problems, that is problem-based paragraphs. Now we all know that different people, different teachers have different approaches to paragraph writing. At the outset, therefore, with folded hands, I would like to apologize to the members of the teaching community who may be watching this program. My presentation is based on my experience across the last 3 decades or so and the students I have come across, I have been exposed to. I do not mean to be prescriptive. It is just suggestive based on my personal experience. And I would appeal to the members of the teaching community who may be watching this presentation to come forward with suggestions, with constructive criticisms, if any, so that our presentation may be carried forward. Now over to paragraph writing, paragraphs based on problems. আমরা আমাদের আলোচনায় চলে আসছি। ইতিপূর্বে প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আমাদের আলোচনাগুলো এরকম ছিল যে আমরা সম্ভাব্য প্যারাগ্রাফগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম: পার্সোনাল, ডেসক্রিপটিভ, প্রবলেম রিলেটেড, ইম্পর্টেন্স রিলেটেড। পার্সোনাল এবং ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফের আলোচনায় আসছি। আমাদের অ্যাপ্রোচ বা রণকৌশল কী ছিল? প্রথমে বিষয়টি দেখে বুঝে নেওয়া যে কী ধরনের প্যারাগ্রাফ এখানে লিখতে হবে। সেই ধরনের প্যারাগ্রাফের জন্য আমার সম্ভাব্য কিছু স্টক সেন্টেন্স বা যে বাক্যগুলো ফিরে ফিরে এ ধরনের প্যারাগ্রাফে ব্যবহৃত হয় সেগুলোর একটা ভাণ্ডার আমার হাতে থাকবে, যেগুলো আমি সহজেই নির্ভুলভাবে ব্যবহার করতে পারবো, যাতে ওই ধরনের প্যারাগ্রাফের উপর যে বিষয়ই আসুক না কেন সেটা আমি স্বচ্ছন্দে লিখতে পারব। আমাদের এই পরিবেশনা আমি আগেই বলেছিলাম কাদের জন্য? যাদের পক্ষে স্বচ্ছন্দে বা সহজে নির্ভুল ইংরেজি লেখার সমস্যা রয়েছে। This program is aimed at those for whom writing correct English is still a problem. Now let's see, এখন দেখা যাক যে প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফগুলোতে কি কি ভাগে জিনিসগুলো সাজিয়ে নিতে হয়। How to arrange the points one by one. Look at the whiteboard in front of you, raised in front of you. Sorry about the look. First, introduction. প্রথমেই ভূমিকা। ভূমিকার জন্য 2-1টা বাক্য আমাদের প্রস্তুত রাখতে হবে। দ্বিতীয়ত, ডেফিনিশন, অর্থাৎ সংজ্ঞা। এখন বৈজ্ঞানিকভাবে সঠিক সংজ্ঞা না হলেও চলবে, কিন্তু বাক্যের গঠনটা যেন নির্ভুল হয় এ ধরনের কিছু নমুনা তোমাদের সামনে আমরা পেশ করছি। তৃতীয়ত, রিজনস বিহাইন্ড। সমস্যাগুলো উদ্ভূত হওয়ার পেছনে কিছু কারণ থাকে। যেমন ধরো, পলিউশন যদি সমস্যা হয়, বিশেষ করে এয়ার পলিউশন, তার পেছনে কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, রান্নাঘরের ধোঁয়া ইত্যাদির কারণ আছে। এবার ইফেক্টস অফ দ্য প্রবলেম।
অর্থাৎ ওই প্রবলেমটি থাকার ফলে কি কি সমস্যা বা কি কি প্রবলেম হয়। যেমন ধরো ধোঁয়া বেরোচ্ছে, অতিরিক্ত ধোঁয়ার ফলে মানুষের শ্বাসকষ্ট হয়, হৃদযন্ত্রের সমস্যা বাড়ে। সাউন্ড পলিউশন অতিরিক্ত হলে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পায়। এগুলো হচ্ছে ইফেক্ট। এবার হোয়াট টু ডু, এই সমস্যাটা সামলানোর উপায় কী, আর সব শেষে কনক্লুশন বা উপসংহার। অর্থাৎ এই 6 ধরনের উপাংশ আমাকে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটির জন্য নির্দিষ্ট কিছু বাক্য যদি আমি ফর্মুলার মতো ব্যবহার করতে পারি, খুব সহজেই একটি নির্ভুল প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ আমরা লিখে ফেলতে পারব। এখন যে নমুনা আমরা পেশ করতে যাচ্ছি তার মধ্যে কতগুলো বাক্য যেগুলো পুরোটাই আমরা নির্ভুলভাবে যদি রপ্ত করতে পারি ব্যবহার করতে পারব। এবার এই উদাহরণগুলো আমরা পরপর পেশ করছি। প্রথমেই দেখা যাক ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে দেখা যাক পলিউশন ইজ আ বিগ ইস্যু বা প্রবলেম টুডে। এখানে পলিউশনের জায়গায় অন্য কোনো সমস্যা হতে পারে, যেমন এই মুহূর্তে করোনা একটা বিরাট সমস্যা, আমি পলিউশনের জায়গায় করোনা লিখতে পারি। ইট ইজ আ বিগ কোয়েশ্চেন মার্ক অন আওয়ার ফিউচার। একটু বোমা মারতে চাইলে the problem of pollution cannot be overstated. It is a big question mark on our future. Cannot be overstated মানে সমস্যাটা এত বড় যে এটাকে আর বাড়িয়ে বলা সম্ভব নয়, যথেষ্টই বড় সমস্যা। এবার আমরা চলে যাচ্ছি ডেফিনিশনের ক্ষেত্রে। দেখো, পলিউশনকে চার ভাগে নয় ডিফাইন করার চেষ্টা হয়েছে। পলিউশন ইজ দ্য প্রসেস অফ ড্যামেজিং এনভায়রনমেন্ট। এই জায়গাটায় কোন শব্দটা তুমি ব্যবহার করছো তার উপর তোমার ডেফিনিশনটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা নির্ভর করবে। তবে পলিউশন ইজ দিয়ে তুমি লিখতে পারো। দ্বিতীয়টাও দেখো, পলিউশন ইজ দ্য রেকলেস কন্টামিনেশন অফ নেচার বাই হিউম্যান অ্যাকশন। আগেরটা কি ছিল? 1 নম্বর, পলিউশন ইজ দ্য প্রসেস অফ ড্যামেজিং এনভায়রনমেন্ট বাই হিউম্যান অ্যাকশন। পলিউশন ইজ আ প্রসেস বাই হুইচ, তোমরা রিলেটিভ ক্লজ প্রচুর করেছো, এটা দেখো রিলেটিভ ক্লজের খেলা। এছাড়া তোমরা যখন বিজ্ঞানের সংজ্ঞা লেখো সেখানেও দেখবে নিজের অজান্তেই কিন্তু তোমরা রিলেটিভ ক্লজ ব্যবহার করো। ধরো অক্সিজেনের সংজ্ঞা লিখছো, অক্সিজেন একটি গ্যাস যেটি, এভাবেও তোমরা অনেকে লেখো। সো অক্সিজেন ইজ আ গ্যাস হুইচ, এভাবে এক ধরনের সংজ্ঞা লেখা যায়। আরেকটা হচ্ছে পলিউশন রেফার্স টু দ্য ড্যামেজ অফ দি এনভায়রনমেন্ট বাই হিউম্যান হ্যান্ডস বা হিউম্যান অ্যাকশন। আরেকটা শব্দ বাজারে খুব চলে, তোমাদের স্তরে হয়তো ততটা চলে না, ইন্টারভেনশন, হস্তক্ষেপ। এটাও তোমরা ব্যবহার করতে পারো। মোট কথা স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? পলিউশন ইজ আ প্রসেস বাই হুইচ বা হুইচ, আর নয়তো পলিউশন রেফার্স টু। সব থেকে সহজ হচ্ছে ইজ দিয়ে লেখা। ইজের পর যে কোনো একটা নাউন ব্যবহার করো, আর ভার্ব ব্যবহার করতে চাইলে ভার্বের আইএনজি ফর্মটাকে ব্যবহার করো। অর্থাৎ আইএনজি, যেটাকে আমরা জিরান্ড বলি, অর্থাৎ আইএনজি দিয়ে ব্যবহার করে ভার্বকে নাউন হিসেবে কাজে লাগানো। সেভাবে লিখলে মোটামুটি একটা ভদ্রস্থ ডেফিনিশন তৈরি হয়ে যাবে। আর যদি দেখো এমন কোনো বিষয় যেটার উপর ডেফিনিশন লিখতে খুবই অসুবিধে হচ্ছে,
এবং সূত্রের মধ্যেও যে প্রদত্ত সূত্র প্রশ্নের মধ্যে দেওয়া থাকে সেখানেও ডেফিনিশনের কোনো উল্লেখ নেই, তাহলে চোখ বুজে সেটি ছেড়েও যেতে পারো, তাতে নম্বর নিয়ে অন্তত কোনো হেরফের হবে না। তাহলে ডেফিনিশন হয়ে গেল। এবার রিজনসটাকে কিভাবে লিখতে পারি? প্রথমে কতগুলো ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। যদি পলিউশন হয়, there are many types of pollutions like sound pollution, air pollution, water pollution এরকম বললাম। এবার the causes of pollution are, কতগুলো কজ বললাম, বা এভাবে বললাম pollution is caused by, তার মানে causes of the problem are, কতগুলো নাউন ফেলে গেলাম, যেমন ধরো ইন্ডাস্ট্রিয়াল স্মোক, কার এমিশন, কিচেন স্মোক ইত্যাদি কতগুলো বলে গেলাম। পলিউশন ইজ কজড বাই, আবার এই কথাগুলোই বললাম, ইন্ডাস্ট্রিয়াল স্মোক, কার এমিশন ইত্যাদি। অর্থাৎ এইভাবে আমরা রিজনসের দিকটা সামলে দিতে পারি। এবার এসো প্রবলেমস ফ্রম দ্য প্রবলেম, অর্থাৎ ওই সমস্যা, যে সমস্যার কথা প্রথমে বলা হলো, সেই সমস্যা থেকে আবার কি সমস্যা আসতে পারে। কিভাবে লিখব? পলিউশন কজেস, পলিউশন লিডস টু, পলিউশন ড্যামেজেস বা হার্মস, মানে পলিউশন ড্যামেজ করে, ক্ষতিগ্রস্ত করে, হার্ম মানেও তাই। আর একটা লিখতে পারো পলিউশন অ্যাগ্রাভেটস বা ওয়ার্সেন্স, অর্থাৎ যেটা খারাপ ইতিমধ্যেই আছে সেটাকে আরও খারাপ করে। এই ভার্বগুলো যদি ব্যবহার করতে পারো তাহলে এই সেগমেন্টটা, অর্থাৎ এটার থেকে কি হয়, এই জায়গাটা মোটামুটি লিখে ফেলতে পারবে। এবার সবচেয়ে বড় জায়গাটা, হাউ টু ট্যাকল, কিভাবে পলিউশন সামলাতে হয়। কোনো কিছু করতে হয়, করতে হবে, করা উচিত, এজন্য বেশ কয়েকটা মোডাল অক্সিলারি আমাদের হাতে আছে। সব থেকে পরিচিত হচ্ছে শুড। আমরা কথাবার্তায় ইংরেজিতে কথা বলার সময় দেখবে খুব হ্যাভ টু ব্যবহার করি। এছাড়া মাস্টও আমাদের খুব চেনা। তোমরা লেসন 6 সি ফিভারের মধ্যে এই কথাটা বারবার এসছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। সেখানে অবশ্য আমি না করে পারবো না এই অর্থে। আর আই মাস্ট সাবমিট মাই হোম টাস্ক, মানে আমায় করতেই হবে এই অর্থে। শুড করা উচিত, মাস্ট করতেই হবে, হ্যাভ টু ইত্যাদি এ জায়গায় ব্যবহার করা যেতে পারে। এবার হচ্ছে কোন ভার্বগুলো এখানে খুব কাজে লাগে। যে কোনো পাবলিক প্রবলেম তার তিনটে দিক থাকে ট্যাকেল করার। প্রথমেই হচ্ছে জনগণের সচেতনতা বাড়ানো। এই ধরো কোভিড-19 প্রবলেম এই মুহূর্তে চলছে, সর্বত্র সরকার বলছে পাবলিক ডিস্টেন্স মেনটেন করুন, কিন্তু কেউ কেউ করছে না। তার জন্য প্রথমে কি দরকার? জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। তার জন্য কি লেখা আছে দেখো, একদম বাঁদিকে, উই শুড বা মাস্ট বা হ্যাভ টু, এরকম যে কোনো একটা অক্সিলারি ব্যবহার করলাম। তারপর জেনারেট বা রেইজ অ্যাওয়ারনেস, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত সরকারকে কি করতে হয়? যখন কোনো সমস্যার উদ্ভব হয় তখন সরকারকে এজন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হয়। যেমন আজ থেকে 100 বছর আগে সাইবার ক্রাইম বলে কিছু ছিল না, কিন্তু আজকে সাইবার ক্রাইম একটা বিরাট বড় জিনিস। সুতরাং এখানে সরকারকে কি করতে হয়? আইন বানাতে হয়। সো গভর্নমেন্ট শুড বা মাস্ট মেক বা enact proper rules
তুমি যদি অ্যাক্টিভ ভয়েসে লেখো তাহলে প্রত্যেকটা মোডালের সাথে শুধু রুট ভার্ব বা মূল ক্রিয়াটা বসবে, অর্থাৎ মাস্ট, মেক, শুড, এনাক্ট, মাস্ট বা হ্যাভ টু, রেইজ, জেনারেট, এগুলোতে কোনো পরিবর্তন হবে না। এটা খুব সুবিধের জিনিস। তৃতীয়, এবার ধরো সরকার মোটামুটি চেষ্টা করেছে জনসচেতনতা বাড়ানোর, সরকার আইন বাজারে নিয়ে এসছে, অর্থাৎ আইন প্রণয়ন করেছে, তারপরেও কেউ কেউ আছে কথা শুনছে না এবং সমস্যাটা বাড়াচ্ছে। তখন সরকারকে কি করতে হয়? গভর্নমেন্ট মাস্ট এনফোর্স দ্য রুলস, অর্থাৎ আইনটাকে বলবৎ করতে হবে, প্রয়োগ করতে হবে। অ্যান্ড পানিশ দ্য গিল্টি। দেখো যে প্রয়োজনীয় ভার্বগুলো আন্ডারলাইন করে তোমাদের দেখানো আছে। প্রথম কলামে অবশ্য প্রথম ঘরটায় আন্ডারলাইন করতে ভুলে যাওয়া হয়েছে। জেনারেট বা রেইজ, এটা হচ্ছে এদিককার প্রয়োজনীয় ভার্ব। মাঝখানটির প্রয়োজনীয় ভার্ব হচ্ছে মেক বা এনঅ্যাক্ট, আর এটার তৃতীয়টার প্রয়োজনীয় ভার্ব হচ্ছে এনফোর্স, বলবৎ করা, এবং পানিশ অর্থাৎ শাস্তি দেওয়া। তাহলে কি কি দেওয়া হলো? প্রথমত ইন্ট্রোডাকশন, তারপর ডেফিনিশন কিভাবে লেখা যায়, তৃতীয়ত সমস্যার কারণ কিভাবে উল্লেখ করা যায়, চতুর্থত সমস্যার ফলে কি হয়, পঞ্চমত সমস্যা সুরাহা করার উপায় কি, এবার সব শেষে কনক্লুশন। তার সাথে দেখো একটা সব কথা লেখা আছে, নোট অফ ওয়ার্নিং, অর্থাৎ সতর্ক করা। কিভাবে লিখতে পারি আমরা? মানে এই সতর্কীকরণ আর উপসংহার দুটো একসাথে চলতে পারে। উই মাস্ট অ্যাক্ট ফাস্ট, only then there will be some light at the end of the tunnel. আমাদের খুব তাড়াতাড়ি এগোতে হবে বা কাজ করতে হবে। only then, একমাত্র তখনই সুড়ঙ্গের শেষে সামান্য আলো দেখা যাবে, অর্থাৎ সমস্যা নিরসনের সামান্য সম্ভাবনা উঁকি দেবে। আরেক ধরনের দেখানো আছে, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট টাইম ইজ নট অন আওয়ার সাইড, হাতে সময় বেশি নেই। উই মাস্ট অ্যাক্ট ফাস্ট অর ইট উইল বি টু লিটল টু লেট, আমাদের খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, নয়তো এরপর যেটা করা হবে সেটা এত দেরি হয়ে যাবে, সেটা তেমন কিছু হবে না। এই দুটি তোমাদের দেখানো আছে। বিভিন্ন জায়গায় তোমরা আরও অনেক রকম শিখবে। এরকম একটি বা দুটি রপ্ত করে ফেলো, যাতে পরীক্ষার সময় এটা নিয়ে ভেবে লেখার এবং ভেবে লিখে ভুল করার অবস্থা না হয়। এবার দেখো তোমাদের যা নমুনা দেওয়া হয়েছে তার ভিত্তিতে একটি পুরো প্যারাগ্রাফ লিখে দেখানো আছে। বিষয়বস্তু দেখতেই পাচ্ছ, এয়ার পলিউশন। এয়ার পলিউশন ইজ আ বিগ বা হিউজ প্রবলেম টুডে। The importance of air pollution cannot be overstated. এই দুটোর একটা আমরা নিতে পারি। Air pollution refers to the damage of the air in the environment by human hands. দুবার হিউম্যান লেখা হয়ে গেছে ভুল করে। It is caused by industrial smoke, car emissions, kitchen smoke, and indiscriminate or reckless burning. ইনডিসক্রিমিনেট বা রেকলেস, এই দুটোর মানেই হচ্ছে অনিয়ন্ত্রিত এবং খানিকটা বিবেচনাহীন। ইনডিসক্রিমিনেট মানে বিবেচনাহীন, আর রেকলেস ড্রাইভিং কথাটা তোমরা খুব শুনেছ। রেকলেস ড্রাইভিং মানে বেপরোয়া বা অনিয়ন্ত্রিত। অলসো হার্মফুল কেমিক্যাল গ্যাসেস ফ্রম ফ্যাক্টরিজ কজ বা আর বিহাইন্ড এয়ার পলিউশন।
Air pollution leads to many health problems. It damages eyes and worsens heart and lung problems. It also causes cancer. দেখো পুরোটাই অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করা হয়েছে, যে ভার্বগুলো তোমাদের একটু আগে দেখানো হয়েছে সেগুলোই ব্যবহার করা হয়েছে। For this we should do our best to raise but generate awareness among people. Government must make or enact proper rules or laws to tackle the problem. Also, they should enforce the rules and punish the guilty. We must act fast, only then there will be some light at the end of the tunnel. অর্থাৎ আমাদের অ্যাপ্রোচটা কি হলো, বুঝে নিলাম যে এয়ার পলিউশন লিখতে দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ, প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। সঙ্গে সঙ্গে আমরা 6টা ভাগে ভাগ করে নিলাম। তার জন্য যে সম্ভাব্য বাক্যগুলো আমি তৈরি হয়ে এসছি বা তৈরি করে এসছি সেগুলো একটু ঝালিয়ে এবার ফর্মুলার মতো সেগুলোকে ব্যবহার করে লিখে দিলাম। একটাও ভুল হবে না যদি ভেবে চিনতে মুখস্থের রাস্তায় না গিয়ে, অর্থাৎ চোখ কান নাক বুঝে মুখস্থ না করে একটু ভেবে চিনতে যদি ওই বাক্যগুলো একটু মুখস্থ করে এবং প্রয়োগ করার অভ্যাস করে আসো, তাহলে কিন্তু লেখায় অন্তত একটাও ভুল পাওয়া যাবে না। এখন লেখাটা ভালো হলো না খারাপ, whether the English is good or bad is up to your judgment. All I can say is this is correct and you will get good marks, I tell you. And so that's all about paragraph writing today. Paragraph writing based on problems. In our next class, we are going to take up paragraph writing importance related, like morning walk, importance of exercises, punctuality, that is certain positive things which are good for us. And that's all for today. Remember, stay apart, stay home, stay safe. And that is the mantra, the need of the hour. And before I sign off, let me remind you of my phone number, and my request to you is to subscribe to this channel. এটা সাবস্ক্রিপশন করে নাও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস হুয়েভার আর ইন্টারেস্টেড। যারা এটা নিয়ে আগ্রহী বোধ করতে পারে তাদেরকে জানাও। I'll be happy if more and more people are exposed to this program. And any suggestion, I repeat, any constructive suggestion is always welcome. Thank you.